একজন বখাটে ছেলেকে বিয়ে করার ভয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে বিন্দু। বাবা প্রবাসে চলে যাওয়ার সুযোগে সৎ মা চালাকি করে তার বিয়ে ঠিক করেছে তাদেরই এলাকার একজন খারাপ ছেলের সাথে। ওই ছেলের বাবার এলাকায় বেশ নামডাক, বখাটে হওয়ায় ছেলেটাকেও সবাই এক নামে চেনে। বাবা যতই ভদ্র হোক না কেন, ছেলেটার ক্যারেক্টার একেবারে চোখে পড়ার মতন। কদিন বাদে বাদেই এলাকায় মারামারি, গুন্ডামি, দল বল নিয়ে আড্ডা দিতে দেখা যায়। তাদের ভার্সিটির সামনে চা মামার দোকানে প্রায় সময়ই গ্যাং নিয়ে চা সিগারেট খায়। ছেলেটির নাম সাগর। এলাকার প্রতিটা ছেলেপুলের মুখে সাগর ভাই নামটা যেন তবলার মতন বাজে। বিন্দুকে প্রথম দেখে সাগর ভার্সিটি থেকে ফেরার সময়। বিন্দু যেই রিক্সা দিয়ে বাড়ি ফিরছিল সেই রিক্সার সাথে ধাক্কা লাগে সাগরের বাইকের। দোষটা ছিল রিক্সাওয়ালা ছেলেটারই। কিশোর ছেলেটা নতুন নতুন রিক্সা চালানো শিখেছে বিধায় রিক্সাটা কন্ট্রোল করতে পারেনি, যার জন্য সাগর, বিন্দু, রিক্সা চালক তিনজনই ব্যথা পায়। বিন্দু একদম রিক্সা থেকে পড়ে যায়। সাগরের হাত অনেকটা ছিলে টলটলে রক্ত বের হতে থাকে। রিক্সাওয়ালার এমন অসাবধানে রিক্সা চালানো দেখে সাগর ভীষণ ক্ষেপে যায়। রেগে গিয়ে ছেলেটাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, থাপ্পড় মারতে থাকে। রিক্সা চালাতে না পারলে চালাবে কেন? সেই সময় মতন বাইকটা না সাইড করলে এখন ভয়াবহ এক অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তিনটে তরতাজা প্রাণ অনায়াসে চলে যেতে পারত। এসব ভেবে সাগর আরও হিংস্র হয়ে ওঠে। ছেলেটাকে মারার পাশাপাশি সমানে গালাগালো করতে থাকে। সাগরের শক্ত হাতের ঘুষি খেয়ে ছেলেটার মুখ থেকে রক্ত ঝরছে। বিন্দু ভয়ে তখন বেহুশ হয়ে যাওয়ার মতন অবস্থা। তাদের ঘিরে চারপাশে ওই দিন খুব বড় সড়ো একটা ভিড় জমে গিয়েছিল। বিন্দু চারপাশে ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে দেখে কেউ ছেলেটাকে সাহায্য করতে আসছে না, বরং দুজন মোবাইল হাতে নিয়ে ভিডিও বানাচ্ছে। বিন্দুর বড্ড মায়া হলো। উপায় না পেয়ে ভয়ে ভয়ে সেই সাগরের সামনে হাত জোর করে অনুরোধের স্বরে বলল, ছেলেটাকে আর মারবেন না, ও বুঝতে পারেনি। কারোর শান্ত, স্নিগ্ধ, ভেজা কণ্ঠ শুনে হাত থেমে গেল সাগরের। পাশে তাকিয়ে দেখে সাদা রঙের থ্রি পিস পরা একটি সুন্দরী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে বাক হারা হয়ে গেল। মুখ থেকে এতক্ষণ গালিগালাজ করলেও বিন্দুকে দেখার পর আর একটা শব্দও বের হলো না। সাগরকে মারা থামিয়ে দিতে দেখে বিন্দু দ্রুত ছেলেটির কাছে এগিয়ে যায়। তাকে ধরে রাস্তার এক পাশে নিয়ে এসে নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেতে দেয়। টিস্যু বের করে আস্তে আস্তে ছেলেটির কপালের মুখের রক্ত মুছে দিতে থাকে। ছেলেটি ক্রন্দন স্বরে বলে, আপা, আপনি কই যাবেন? জলদি রিক্সায় ওঠেন, রক্ত মুছা লাগবে না, আমি আপনারে বাড়ি পৌঁছাইয়া দিয়া চইলা যামু। এই হালে বেশিক্ষণ না থাওনি ভালা। বিন্দু ঝড়ের বেগে বলল, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি উঠছি। সে তড়িঘড়ি করে রিক্সায় উঠতে গেলে সাগর ভারী স্বরে পিছু ডাকে, দাঁড়াও। শটান হয়ে দাঁড়িয়ে যায় বিন্দু। সাগর বিন্দুর কাছে এসে তার পা থেকে মাথা অবধি পরখ করে বলে, নাম। বিন্দুকে কিছু বলতে না দেখে ধমক দিল, এই মেয়ে, কি নাম তোমার? বিন্দু আমতা আমতা করে বলল, বিন্দু। সাগর মুখে আওলায়, বিন্দু? নাইস নেম। বাবার নাম? আজমল হোসেন। কোথায় থাকো? বিন্দু ভয়ে এবার কেঁদে দিল। তাকে এত কিছু জিজ্ঞেস করছে কেন এই লোকটা? সে জানে এই লোকটা মোটেও ভালো নয়। ভার্সিটি থেকে আসার পথে প্রায় সময় দেখে চেলাপেলা নিয়ে গুন্ডামি করতে। তার সাথে সরাসরি দেখা আগে কখনো হয়নি, আজই প্রথম। এতদিন শুধু মানুষের মুখ থেকে শুনতো বিন্দু লোকটা মানুষকে নির্দয়ের মতন মারে। আজ চোখের সামনে দেখল। সেই থেকে তার ভয় যেন আরও বেড়ে গেল। বিন্দুকে কাঁদতে দেখে সাগর উচ্চস্বরে বলল, কাঁদছো কেন? আমি কি তোমায় মেরেছি? বলতে হবে না কোথায় থাকো, আমি নিজেই খোঁজ নিতে পারবো। যাও, বাড়ি যাও। এই, ওকে সাবধানে বাড়ি পৌঁছে দিবি, রিক্সাওয়ালা ছেলেটাকে উদ্দেশ্য করে বলে। ছেলেটা ভয়ে ভয়ে বলল, আচ্ছা ভাই।
সেই থেকে শুরু হলো সাগরের বিন্দুর পিছু নেওয়া। বাড়ি, ভার্সিটি, রাস্তা, কোনো জায়গায় শান্তিতে থাকতে পারতো না বিন্দু। সব জায়গায় এসে হাজির হতো। সাগরের ভয়ে বিন্দুর সাথে কোনো ছেলে মানুষ তো দূর, তার বান্ধবীরা পর্যন্ত মেশার সাহস পেত না। কতবার যে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে বাড়িতে, তারও কোনো হিসাব নেই। আজমল হোসেন রাজি না হওয়ায় উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। সাগরের ভয়ে বিন্দু বাড়ির বাইরে পা পর্যন্ত রাখতে পারত না। যখনই আজমল হোসেন প্রবাসে চলে গেলেন, তখনই শুরু হলো সাগরের হুটহাট বিন্দুর বাড়িতে চলে আসা। বিন্দুর জন্য শাড়ি, চুড়ি, চকলেট, ফুল আরও নানান জিনিস দিয়ে বিন্দুর ঘর ভরে ফেলা। এলাকার মহিলাদের থেকেও এই কারণে নানান কথা শুনতে হয় বিন্দুকে। বিন্দুর মাকেও কথা শোনাতে বাদ রাখেনি তারা। রাত বিরেতে সাগরের এই জ্বালায় অতিষ্ঠ হয়ে বিন্দুর সৎ মা তার বাবাকে না জানিয়েই সাগরের সাথে বিন্দুর বিয়ে ঠিক করে ফেললেন। বিন্দুর হাতে ফোন না থাকার কারণে বিন্দু তার বাবাকে পর্যন্ত জানাতে পারেনি যেদিন বিয়ে হবে। তার আগের দিন রাতেই সে তার বাবার দেওয়া কিছু জমানো টাকা, নিজের কয়েকটা জামা কাপড় আর বাবা মায়ের ছবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বিন্দুকে পালাতে সাহায্য করে তার একমাত্র ছোট বোন চিনি। চিনি ছোট হলেও ভালোই বুঝতার। সে জীবনে সব থেকে বেশি ভালোবাসে তার আপুকে। আপু বলে সে নিজের মায়ের উত্তম মার খেতেও প্রস্তুত। তবুও তার আপুকে সাহায্য করতে এক পা পিছাবে না। চিনির সাহায্যে অতি সহজেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে বিন্দু, কিন্তু সে জানে না কোথায় যাবে। কিন্তু আজকে না পালালে সাগর কিছুতেই তাকে ছাড়বে না। কিন্তু বেখেয়ালি বিন্দু এটা বুঝতে পারেনি সাগর রাতে তার বাড়ির আশেপাশে পাহারা দেওয়ার জন্য লোক লাগিয়ে রাখবে। বাড়ি থেকে বের হয়ে বেশ খানিকটা দূরে যেতেই সাগরের লোকেরা বিন্দুকে আটকে ফেলল। তাদের মধ্যে একজন ছেলের নাম তারেক। সে বিন্দুকে উদ্দেশ্য করে বলল, এত রাত্রে ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছেন ভাবি? সাথে সাথে বিন্দুর শরীর জ্বলে উঠল। ছেলেটার দিকে তাকিয়ে ঝাঁঝালো স্বরে বলল, মরতে। খবরদার আমাকে আটকাবে না। সাগর ভাই জানতে পারলে খুব ঝামেলা করবে ভাবি। আপনার অবস্থা তো টাইট করবে, সাথে আমাদেরটাও। দয়া করে বাড়ি চলে যান। যাব না আমি। তোমাদের সাগর ভাইয়াকে বলে দেবে আমি তার হাতের পুতুল নই। আমাকে আমার মতন বাঁচতে দিক এবার। তারেকের পাশ থেকে সাইফুল বলল, আপনি কেন বুঝতে পারছেন না ভাবি? সাগর ভাই ভালো মানুষ। সে আপনাকে খুব ভালোবাসে, আপনার জন্য সব করতে পারে। এই চুপ! আমি জানি সে কেমন মানুষ। ওই লোকটার নামে আমার সামনে কোনো গুণগান করবে না। সাইড দাও। সাইফুল আর তারেক সাইড না দিয়ে উল্টে বিন্দুর সামনে হাত পা ছড়িয়ে দাঁড়ালো, যেন সে যেতে না পারে। কিন্তু বিন্দু দম্বার পাত্রী নয়, সে যে করেই হোক আজকে পালাবে। তারেককে ঠেলে সরিয়ে জোরে জোরে হাঁটতে লাগলো বিন্দু। এক প্রকার দৌড়াচ্ছে। তারেক আর সাইফুলও বিন্দুর পিছে পিছে দৌড়াচ্ছে। রাতের বেলায় আশেপাশে কোনো গাড়িও পাচ্ছে না বিন্দু। তারেক হাঁপাতে হাঁপাতে সাগরকে ফোন দিল, ভাই, ভাবি পালাচ্ছে। আপনার নিষেধে আমরা ভাবির গায়েও হাত দিতে পারছি না, জলদি আসুন। বিছানায় শুয়ে বিন্দুর কথাই ভাবছিল সাগর। তারেকের কল পেয়ে লাফ মেরে উঠে বসলো। চোয়াল শক্ত করে বলল, শুধু 5 মিনিট আটকে রাখ, আমি আসছি। ফোন আর ওয়ালেট পকেটে ঢুকিয়ে তড়িঘড়ি করে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সাগর। বিন্দুকে দেখার পর সে এক রাতও ঠিকভাবে ঘুমাতে পেরেছে কিনা জানে না। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছে বিন্দু। মায়ের সাথে রাগ করে না খাওয়ার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। চারপাশটা মনে হচ্ছে চোরকির মতন ঘুরছে। গায়ের জোরে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না সে। সারাদিন ধরে না খাওয়ায় মাথা চক্কর দিয়ে ঢলে পড়ল রাস্তায়। কিন্তু পড়ার আগেই অনুভব করছে কেউ তাকে শক্ত করে বুকে আগলে নিয়েছে। পারফিউমের ঘ্রাণে টের পেয়ে গেল বিন্দু লোকটা কে। গায়ে শক্তি না থাকলেও সে সাগরের বুক থেকে সরার জন্য ধস্তাধস্তি শুরু করে দিল। বিন্দুর এমন ধস্তাধস্তি দেখে জোরে এক ধমক দিল সাগর। সাহস তো কম নয়, সামান্য বিন্দু কোনা হয়ে আমার মতন সাগরকে দূরে সরাতে চাইছো? শান্ত হয়ে বসো, না হলে তুলে এক আছাড় মারবো। বিন্দু ভয়ে চুপসে গেল। এই লোকটা থেকে সে আর রেহাই পাবে না ভেবেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বিন্দুর কান্না অগ্রাহ্য করে বিন্দুকে পাঁজা কোলে তুলে নিল সাগর। সামনে থাকা সাইফুল আর তারককে উদ্দেশ্য করে বলল, কাজী ডেকে নিয়ে আয়। কাল নয়, আজ রাতেই বিয়ে করব। পাখি খাঁচায় থাকতে চাইছে না,
ব্যাস, হয়ে গেল। সেদিন রাতে আর কেউই বিয়েটাকে আটকাতে পারেনি। কাঁদতে কাঁদতে 3বার জ্ঞান হারালো বিন্দু। বিয়ের পর ওই যে চোখ বুজেছে, সেই চোখ একেবারে শ্বশুর বাড়ি গিয়ে খুলেছে। পরের দিন সকালের কথা, সাগরের বিছানায় অচেতন হয়ে ঘুমাচ্ছিল বিন্দু। বাহির থেকে আসা চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে যায় তার। গায়ে ওড়নাটা ঝুলিয়ে কোনো মতে ঢুলে ঢুলে রুম থেকে বেরিয়ে আসে। আর এসেই বিস্ময়ে মুখে হাত চলে যায়। সাগরের বাবা সাংঘাতিক রেগে সাগরকে ধমকাচ্ছে, চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, বেয়াদপির সীমা অতিক্রম করে ফেলেছো তুমি। তোমার জন্য এলাকায় বেরোতে পারছি না। ছোটবেলা থেকে যখন যেটা চেয়েছো সেটা দিয়ে দিয়ে আজ এমন অসভ্য তৈরি হয়েছো। মানুষকে মানুষ ভাবতে শেখোনি। মেয়েটাকে কোন সাহসে উঠিয়ে নিয়ে আসো? ও তোমার কি বাপের সম্পত্তি? ওর বাবা মানেই তুমি কোন অধিকার ওর বাড়িতে গিয়ে গুন্ডামি করে হুমকি ধুমকি দিয়ে মেয়েটাকে বিয়ে করো? সাগর কিছু বলছে না, চোখ মুখ লাল করে নিচের দিকে তাকিয়ে আছে। বাবার সাথে কখনোই উচ্চস্বরে কথা বলেনি সে, যথেষ্ট সম্মান করে। বিন্দুর ব্যাপারে কিছুই জানতো না সাগরের বাবা। সাগর এ ব্যাপারে আঁচ করতে দেয়নি পরিবারে। খুব সুন্দর করে বিষয়টাকে হ্যান্ডেল করেছে। মা আর বোনকে বলেছিল শুধু বিন্দুকে পছন্দ করে। মাকে দিয়ে বিন্দুর মায়ের সাথে কথা বলিয়ে ঘরোয়াভাবে বিন্দুকে বিয়েটা করার ব্যবস্থা করেছিল। কিন্তু বিন্দুর পালানোর জন্য সে জেদ ধরে আজ রাতেই বিন্দুকে বিয়ে করার ফলে এলাকায় এটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। পুরো এলাকার মানুষের মুখে মুখে শুধু সাগর আর বিন্দুর কেচ্ছা। সাগরের বাবার কানে এসব আসতেই তিনি রেগে মেগে ছেলেকে শাসন করছেন। সাগরের মা আর বড় বোন সাগরের বাবাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু উনি তাদের ওপরেও রাগ দেখাচ্ছেন। থামো তোমরা, আমার কানে কিছু আসনি ভেবেছ? তোমরা সবাই মিলে এই ছেলের সাথে হাত মিলিয়েছ। আমাকে মিথ্যে বলেছ যে মেয়েটাও নাকি সাগরকে ভালোবাসে। কোথায়? মেয়েটা তোকে দেখতেই পারছে না। সাগরের মা বলল, আপনি শান্ত হন। বিয়ে হয়ে গেছে যখন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সাগরের বাবা চেঁচালো, কি করে ঠিক হবে? কোথায় ঠিক হবে? কিচ্ছু ঠিক হবে না। তোমার ছেলের মতন এমন বখাটে ছেলের সাথে কোনো মেয়েই সংসার করতে চাইবে না। কতবার বললাম একটা ব্যবসা দিয়ে দিই, কানেই তোলেনি আমার কথা। ওই মেয়ের বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে মেয়ের চিন্তায়। আমাকে বলেছে তাদের মেয়ে ফেরত দিতে। তোমার ছেলেকে বলো ভালোই ভালোই মেয়েটাকে তার বাড়িতে রেখে আসতে। অসম্ভব। এতক্ষণে মুখ খুলল সাগর। ছেলের কথা শুনে গরম চোখে তাকালেন ছেলের দিকে। থাপ্পড় মেরে তোমার অসভ্যগিরি ছোটাবো বেয়াদব ছেলে। বিন্দুর জন্য প্রথমবার বাবার মুখের ওপর কথা বলল সাগর। মারুন, তবু আমি বিন্দুকে ছাড়তে পারবো না। ছেলের এরকম অকপটে জবাবে অবাক হয়ে গেলেন সাগরের বাবা। কিছুটা শান্ত স্বরই বললেন, মেয়েটাকে ছেড়ে দাও। আমি ওর থেকেও ভালো সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দেব। জোর করে সংসার হয় না। ওর থেকে ভালো সুন্দরী মেয়ের প্রয়োজন নেই আমার বাবা, ওকেই প্রয়োজন। জোর করেও সংসার হয়, আমি দেখাবো কি করে। সাগরের বাবার রাগ যেন এবার শিখরে পৌঁছে গেল। ছেলের গালে ঠাস করে এক থাপ্পড় বসিয়ে সাগরের মাকে ফুঁসতে ফুঁসতে বলেন, পাগল হয়ে গেছে তোমার ছেলে। জিজ্ঞেস করো কি পেয়েছে ওই মেয়ের মাঝে যে ওকে জোর করে সংসার করতে হবে? দুনিয়ায় আর মেয়ে নেই? সাগরের মা কিছু বলার আগেই গটগট পায়ে নিজের রুমে ঢুকে গেলেন সাগরের বাবা। বাবার হাতে শক্ত থাপ্পড় খেয়েও শটান দাঁড়িয়ে আছে সাগর, যেন কিছুই হয়নি। সাগরের মা অসহায় চোখে তাকালেন ছেলের দিকে। থাপ্পড় দেওয়ার অংশে হাত বোলাতে বোলাতে বললেন, কেন এমন করিস? মায়ের অসহায় মুখটাতে তাকিয়ে মৃদু হাসল সাগর। আস্তে করে মায়ের মাথাটা বুকে জড়িয়ে সান্ত্বনা সুরে বলল, ঠিক হয়ে যাবে সব। কবে? তোমার নাতিপুতি এলে? সাগরের মা হেসে ছেলের বুকে কিল বসালো। ফাজিল ছেলে, জ্বালিয়ে একেবারে কয়লা বানিয়ে ফেলেছিস। মায়ের কথায় হালকা শব্দে হাসলো সাগর। আর এদিকে বাড়িতে সাগরের এই রূপ থেকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল বিন্দু। সাগরের রুমে গাল ফুলিয়ে বসেছিল বিন্দু। কাঁদতে কাঁদতে যার চোখ মুখ কোল বালিশের আকার ধারণ করেছে। মাথাটা মনে হচ্ছে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। সাগরের মা আর বোন এসেছিল বিন্দুকে খাওয়াতে, কিন্তু সে খাবে তো দূরের কথা, তাদের সাথে কথাই বলেনি। অনেক জোরাজুরির পরও সাগরের মা আর বোন বিন্দুকে খাওয়াতে না পেরে ব্যর্থ হয়ে চলে যায়। এর ঠিক 10 মিনিট পর রুমে আসে সাগর। বিন্দুর বরাবর সোজা হয়ে দাঁড়িয়ে তাকে উদ্দেশ্য করে বলে, এভাবে না খেয়ে থাকলে যদি ভেবে থাকো আমার থেকে তুমি মুক্তি পেয়ে যাবে, তাহলে তুমি ভুল ভাবছো। তুমি কখনোই আমার থেকে দূরে যেতে পারবে না।
এক দেখায় ভালো লেগেছে তোমায়। সাগর কখনো নিজের ভালো লাগার জিনিস হাতছাড়া করে না। প্রথমবার সাগরের চোখে চোখ রাখলো বিন্দু। ভয়টা লুকিয়ে ধারালো কণ্ঠে বলল, আমি কোনো জিনিস নই। সাগর মুচকি হাসে। বিন্দুর দিকে কিছুটা ঝুঁকে লুহু স্বরে বলল, জিনিস কেন? তুমি তো জান আমার। জান ছাড়া কি থাকা যায়? বিন্দু মুখ ঘুরিয়ে নিল। খেপে গিয়ে বলল, অসভ্য। সাগর পুনরায় সোজা হয়ে দাঁড়ালো। হেসে উচ্চস্বরে বলল, সে আমি যেটাই হই। খেয়ে নাও, নয়তো আমার সাথে লড়াই করার জোর পাবে না। আমি খাবো না। না খেলে বাসর করতে হবে, মনে আছে তো আজ আমাদের বাসর রাত? বিন্দুর চোখ ছলছল। আপনি কেন এভাবে আমার পিছনে পড়ে আছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? তুমি কেন আমাকে মানতে পারছো না বিন্দু? আমি তোমার কি ক্ষতি করেছি? আপনার মতন লোককে আমি কখনোই মানতে পারবো না। এবার সাগরের রাগ উঠে গেল। আচমকায় বিন্দুর দুই বাহু শক্ত করে তাকে একদম সোফার সাথে পিষে ফেলল। কেন? সাগরের নিঃশ্বাস বিন্দুর চোখে মুখে আছড়ে পড়ছে। বিন্দু ভীতু চোখে সাগরের মুখের দিকে তাকালো। সাগর চেঁচিয়ে বলল, আমাকে মানতে এত অসুবিধা কিসের তোমার? কোন দিক থেকে কম আমার? বাড়ি গাড়ি টাকা পয়সা কোন দিক দিয়ে? যথেষ্ট শিক্ষিত আমি। চেহারা উচ্চতা গায়ের রং কোনটা খারাপ বলো? তোমার জন্য সিগারেট ছেড়েছি, চুল ছোট করেছি, নিজের সম্পূর্ণ গেট আপ চেঞ্জ করেছি। আর কি করব? বিন্দু কেঁপে উঠল। ভয় ভয় বলল, সরেন। সাগর আরো শক্ত করে ধরল। সরব না। উত্তর দাও। বিন্দু যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ। আমি আমি পানি খাবো। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বিন্দুকে ছেড়ে দিল সাগর। সোজা হয়ে দাঁড়িয়ে তার দিকে এক গ্লাস পানি দিল। ঢকঢক করে গ্লাস ভর্তি পানিটা শেষ করলো বিন্দু। হাঁসফাঁস করে সাগরের দিকে তাকাতেই সাগর খাবার প্লেটটা তার দিকে বাড়িয়ে দিল। চুপচাপ খেয়ে নাও, তাহলে তোমার বাবার সাথে কথা বলতে দিব। আমার থেকে মুক্তি পাওয়ার কথা চিন্তাও করবে না। কথা না বাড়িয়ে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে গেল সাগর। গোসল শেষে বের হতে দেখলো বিন্দুর খাওয়া শেষ। মনে মনে হাসলো সে। বাবার সাথে কথা বলার এত তাড়া যে 6 মিনিটেই খাওয়া শেষ। সে আর কিছু না বলে হোয়াটসঅ্যাপে ঢুকলো। শ্বশুরের নাম্বার ডায়াল করে ফোনটা বিন্দুর দিকে বাড়িয়ে দিল। শান্ত স্বরে বলল, চোখ মুখ মুছে একটু সভ্য হয়ে নাও। কান্না করে চেহারার যা হাল করেছো, তোমার বাবা দেখে ভাববে 4 ঘন্টা ধরে রিমান্ডে রেখেছি তোমায়। বিন্দু যথাসম্ভব চোখ মুখ মুছে ভদ্র হয়ে বসলো। যেই করেই হোক বাবার সামনে ইমোশনাল হওয়া যাবে না। তার কান্না আবার তার বাবা সহ্য করতে পারে না। এর পরের দিনগুলো এভাবেই যেতে লাগলো। নিজের প্রতি সাগরের এত ভালোবাসা কেয়ার দেখে বিন্দুর মন গলতে শুরু করলো। বিন্দু কখনো কল্পনাও করতে পারেনি সাগর তার জন্য এতটা পরিবর্তন হবে। প্রথম প্রথম সাগরের এসব অতিরিক্ত পাগলামিতে বিন্দু খুব বিরক্ত হতো। বিয়ের কয়েক মাস পর থেকে ধীরে ধীরে তা ভালো লাগতে শুরু করেছে। সাগরের এখন আর আগের মতন বখাটে স্বভাবটা নেই। রাস্তাঘাটে মারামারিও করতে দেখা যায় না। সে এখন বড়দের সম্মান দিয়ে চলে। কেউ অন্যায় করলে আঘাত না করে শান্তভাবে বোঝায়। সাগরের এই মারাত্মক পরিবর্তনটা হয়েছে বিন্দু প্রেগনেন্ট জেনে। বউয়ের কোলে মাথা রেখে আনন্দে কত যে চোখের পানি ফেলেছিল সেদিন। বিন্দুর কাছে ক্ষমাও চেয়েছিল। বিন্দু খুশি হয়ে তখন জানতে চেয়েছিল, আপনি এতটা পরিবর্তন কি করে হলেন? সাগরের উত্তর ছিল, হয়তো তোমারই জন্য। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।